নমস্কার। আজ আপনাদেরকে শোনাব সুবোধ ঘোষের লেখা একটি গল্প, ভোরের মালতী। সারা বাড়ির ব্যস্ততা আর চঞ্চলতার রকম দেখলে মনে হবে যেন স্বপ্নে পাওয়া একটা ঘটনার পরিণাম এখনই স্বচক্ষে দেখে নিয়ে এখনই শাঁখ বাজবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে এই বাড়ির মন। কাজগুলি যেন দৌড়দৌড়ি করছে, তর সইছে না। যেভাবে হন্তদন্ত হয়ে মালতীর ঘরের দিকে ছুটে এলেন বড় বৌঠান, তাতে আর বুঝতে বাকি থাকে না কিসের জন্য আর এক মুহূর্ত তর সইছে না এবং সইতে চাইছেও না এই বাড়ির মন। বড় বৌঠানের হাতে একটি লাল পেড়ে শান্তিপুরি শাড়ি, নতুন পয়সা রঙের একটি ব্লাউজ, একটি সিল্কের সায়া আর আরও নানা রকমের মেয়েলি সাজের উপচার। মালতীর ঘরের দরজার কাছে এসে একবার হাঁপ ছাড়েন বড় বৌঠান। সঙ্গে সঙ্গে তাঁর হাত পায়ের উল্লাস যেন আপন খুশিতে ছটফটিয়ে ওঠে। এক ধাক্কায় ভেজানো কপাট ঝনঝনিয়ে খুলে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন বড় বৌঠান। ধরো ধরো, শিগগির ধরো, তোমাকে আর এক মুহূর্ত ওই সাজে আমি থাকতে দেব না। ঘরের জানালাটাকে খোলা পেয়ে বিকেলের এক ঝলক রোদও যেন সেই মুহূর্তে লুব্ধ হয়ে এসে লুটিয়ে পড়ে লাল পেড়ে শান্তিপুরীর উপর। রঙিন হয়ে ওঠে মালতীর মুখ। দেখে মনে হয় বিকেলের রোদ ওই শান্তিপুরীর লাল পাড়ের আভা তুলে নিয়ে মালতীর মুখে মাখিয়ে দিয়েছে। মালতীর ওই সাদা সাজের রিক্ততা ধ্বংস করে মালতীকে এই মুহূর্তে রঙিন করে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন বড় বৌঠান। 20 বছর ধরে মালতীর জীবনে ওই সাদাটে রূপ অনেক কষ্টে সহ্য করেছে এই বাড়ির মন, কিন্তু আর না, আর এক মুহূর্তও না। মালতীর গায়ে ওই সাদা থান আর সাদা আদ্যির জামাটাকে আর এক মুহূর্ত দেখতে রাজি নয় এই বাড়ির কোনো চক্ষু। বড় বৌঠান বলেন, নাও নাও, এখনই পরে ফেলো। কিন্তু বড় বৌঠান এত ব্যস্ত হয়ে উঠলেও মালতীর হাত দুটো হঠাৎ এত ব্যস্ত হয়ে উঠবে কেমন করে? মালতীর মুখের উপর রঙিন আভা চমকে উঠলেও হাত দুটো যে 20 বছরের অনভ্যাসের শাসনে কুণ্ঠিত হয়ে রয়েছে। আজ হঠাৎ লাল পেড়ে শান্তিপুরীকে জীবনে বরণ করে নেবার জন্য এত অলজ্জ ব্যস্ততা সে মেয়ের হাতে চঞ্চল হয়ে উঠবেই বা কি করে, যে মেয়ের জীবন বিধবারই জীবনের মতো আজ 20 বছর ধরে সাদাটে রিক্ততার মধ্যে ডুবে রয়েছে। ইচ্ছা থাকলেও হাত দুটো যে লজ্জা কাটিয়ে উঠতে পারে না। মালতী বলে, তুমি এরকম ডাকাতের মতো কাণ্ড কেন করছো বড় বৌঠান? এগুলো এখন রেখে দাও। মালতীর কথাগুলিকেও বোধহয় একটা লাজুক হাসির শিহর জড়িয়ে ধরেছে। লাল পেড়ে শান্তিপুরীকে বিছানার উপর রেখে দিয়ে চলে গেলেন বড় বৌঠান। ঘুম ভেঙে চোখ মেলে তাকালেই চোখ থেকে স্বপ্ন সরে যায়। এই তো ঘুমের জীবনের নিয়ম। কিন্তু মালতীর ভাবতে আশ্চর্য লাগে, তার জীবনটা 20 বছরের ঘুম থেকে হঠাৎ জেগে উঠে চোখ মেলতেই স্বপ্নটাকে দেখতে পেয়েছে। 20 বছর পরে স্বামী ফিরে এসেছে যার, তার মন বিস্ময়ের আনন্দ সহ্য করতে গিয়ে একবার না কেঁদে থাকতে পারবেই বা কেন? চোখ মুছে লাল পেড়ে শান্তিপুরীর দিকে তাকায় মালতী। এ যেন নতুন করে আর একবার ফুল সজ্জার আহ্বান, একই প্রিয়জনের বুকের কাছে। 20 বছর আগে এই বাড়ির আরেকটি ঘরে বৌঠানি ঠিক এমনি করে রঙিন শাড়ি হাতে নিয়ে মালতীর চোখের সামনে দাঁড়িয়ে ঠিক এই রকমই ডাকাতের মতো ভঙ্গিতে হুমকি দিয়েছিলেন। মালতী সেদিনের মনের মিষ্টি বেদনা ওর চোখ দুটোকে ঠিক এই রকমই ভিজিয়ে দিয়েছিল। আজ 20 বছর পরে ফিরে এসে ঘরের ভিতরে বসে ছোট কাকার সঙ্গে এখন কথা বলছে যে মানুষটি, সে মালতীরই জীবনের
এক ফুল ছড়ানো উৎসবের উপহার। মালতীর স্বামী ইন্দুপ্রকাশ, যার কোল ঘেঁষে বসে জীবনের এক অদ্ভুত ভয়, লজ্জা আর মধুরতা প্রথম সহ্য করেছিল মালতী। ফিরে এসেছে মালতীর স্বামী আজই, এই বিকেলে। মাত্র এই 10 মিনিট হলো পৌঁছেছে। আগেই জানা ছিল ইন্দুপ্রকাশ আজ আসবে। বেশি দিন আগে নয়, মাত্র 3 দিন হলো। গত বুধবারের সন্ধ্যায় কলকাতা থেকে ইন্দুপ্রকাশের চিঠি পেয়ে চেঁচিয়ে উঠলেন ছোট কাকা। তারপরেই দোতলার ঠাকুর ঘরে বেজে উঠল শাঁখ। গঙ্গার এক ভাঙা ঘাটের কাছে ত্রিবেণীর এই পুরনো এক দালান বাড়ির বুকের ভিতরে যেন এক উল্লাসের গঙ্গা হঠাৎ জোয়ারের ঢেউ আর কলরোল ছড়িয়ে দিল। আজ 3 দিন ধরে ঠান্দি সেই একই কথা বারবার বলছেন। মালতীর তপিসের ফল ফলল, ফলবে না কেন? ভগবান বোধহয় মালতীর তপিসে দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন। বাড়িয়ে বলেননি ঠান্দি। এই 20 বছর ধরে মালতী যা করেছে তাকে তপস্যাই বলতে হয়। ওই একটি ছোট ঘরের ভিতরে বসে স্বামীর ফটো পুজো করেছে মালতী। সকাল, সন্ধ্যা, রাত্রি স্বামীর ফটোর সম্মুখে বসে স্বামীর ধ্যান করেছে মালতী। মানুষ ওভাবে শুধু দেবতাকেই পুজো করতে পারে। মালতীর এই ছোট ঘরের ভিতরে পূজার ঘরের গন্ধ গমগম করে। কখনো ধূপ জ্বলে, কখনো ধুনো পড়ে, এবং কখনো বা জলে কর্পূর। রক্তচন্দনে মাখা ফুলের স্তূপের মধ্যে স্বামীর ফটো। এই ফটো যেন মালতীর প্রাণের চেয়ে প্রিয় এক ইষ্টদেবতার বিগ্রহ। 20 বছর ধরে মালতীর সকল ক্ষণের ভাবনা ও কল্পনার সেবা পেয়ে এসেছে। বড় বৌঠান দেখে আশ্চর্য হয়েছেন। মাঝে মাঝে যখন রাতের বাতাসে সাদা করবীর ডালপালা বড় বেশি ছটফট করে আর এক ফালি চাঁদের আলোতে ঝিকিমিকি করে উঠোনের স্যাঁতসেঁতে শ্যাওলা, তখন স্বামীর ওই ফটোর দিকে তাকিয়ে গুনগুন করে গান করে মালতী। বৈশাখের দুপুরে একদিন মালতীর ঘরে হঠাৎ ঢুকে দেখতে পেয়েছেন ঠান্দি। চুপ করে বসে মালতী তার স্বামীর ফটোকে আস্তে আস্তে পাখার বাতাস দিচ্ছে। মালতীর এই তপস্যার অনেক আশ্চর্য রীতিনীতির মধ্যে যেটি সবচেয়ে বেশি আশ্চর্যকর, তার পরিচয় বুঝে ফেলতে দেরি হয়নি বড় বৌঠানের। বিছানার উপর মালতীর বালিশের পাশে আর একটি বালিশ। প্রতি রাত্রিতে ওই বিছানায় মালতীর পাশে সত্যিই একজন শুয়ে থাকে। সে হলো ওই ফটো। ভোর হলেই স্বামীর ফটোকে বিছানা থেকে তুলে নিয়ে আবার রক্তচন্দনে মাখা ফুলের স্তূপের মাঝখানে বসিয়ে দেয় মালতী। বড় বৌঠানের সঙ্গে 20 বছরের মধ্যে কতবার ঝগড়া করেছে মালতী। আমার দিকে ওভাবে চোখ ছলছল করে কখনো তাকাবে না বড় বৌঠান। কে বললে আমি শূন্য হয়ে আছি? মিথ্যে কথা। আমি বেশ আছি, আমি স্বামীর সঙ্গেই আছি। তবে এসব অলক্ষণে সাজ কেন? সধবা মানুষ সধবার মতো সেজে থাকবে। সাদা থান পরা তোমার একটুও উচিত নয় মালতী। মালতী বলে, পুজো করতে হলে এই রকমই সাজ হওয়া উচিত। সত্যি, ওই সাদা থান হলো মালতীর পূজার সাজ। মালতীর মনের রঙিনতার বিরুদ্ধে মালতীর সুন্দর শরীরটার অভিযোগ যেন অভিমান করে সাদাটে হয়ে গিয়েছে। সত্যি, বিধবা তো নয় মালতী। ওকে শুধু ওই সাদাটে সাজের জন্য বিধবার মতো দেখায়। ওর মনের সিঁথিতে সিঁদুর আছে, নিজেকে বিধবা বলে মনে করে না মালতী। কিন্তু মালতীকে বিধবা মনে করতে ইচ্ছা না করলেও মনে করতেই হয়। এই 20 বছরের মধ্যে ছোট কাকা তার মনের রাগ সহ্য করতে না পেরে ছোট কাকির কাছে কতবার আক্ষেপ করেছেন। ওকে বিধবা সেজেই থাকতে দাও, থাকাই উচিত। স্বামীর সন্ন্যাসী হয়ে যাওয়া যা, স্বামী মরে যাওয়াও তা। তাছাড়া ইন্দু আজও সত্যি বেঁচে আছে কিনা। আজ সেই ইন্দুই ছোট কাকার সঙ্গে ওই ঘরের ভিতরে বসে গল্প করছে।
এই 20 বছরের মধ্যে শতবার খোঁজ করেও ইন্দুর কোনো খবর এই ভারতের কোনো প্রান্ত থেকেও পাওয়া যায়নি। হঠাৎ বিয়ের পর 1 মাস যেতে না যেতে সংসার ছেড়ে কোথায় যে চলে গেল মানুষটা। এত বিষয় আশয় যার, 30 বছর বয়সের স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর যৌবনের একটি তরুণ রূপ, এত শিক্ষিত একটি জীবন, কে জানে কোন এক বৈরাগ্যের তাড়নায় 20 বছর বয়সের স্ত্রীকে সংসার জনতার মাঝখানে একলা জীবনের অভিশাপে স্তব্ধ করে দিয়ে হঠাৎ পালিয়ে গেল। ছোট কাকা সেই দুঃখ সহ্য করতে না পেরে চেঁচিয়ে উঠেছিলেন, ছি ছি, কোন এক বদ্ধ পাগলের সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে মেয়েটার সর্বনাশ করলাম। আশ্চর্য, একেবারে সূর্য পশ্চিমে ওঠার চেয়েও আশ্চর্য। 20 বছর বয়সের মালতী ছোট কাকার কাছে এসে শান্ত 2 চক্ষু দৃষ্টি তুলে বলেছিল, তুমি মিথ্যে দুঃখ করছো কাকু, সে মানুষ বদ্ধ পাগল নয়, আর আমারও কোনো সর্বনাশ হয়নি। তার মানে? সে পালিয়ে যায়নি, আমি চলে যেতে দিয়েছি বলেই সে যেতে পেরেছে। তাহলে বুঝলাম তুই একটা বদ্ধ পাগল। কোন বুদ্ধিতে তুই ইন্দুকে চলে যেতে দিলি? স্বামীকে গেরুয়া পরতে সাহায্য করে যে মেয়ে, সে মেয়ের মাথা খারাপ হয়েছে নিশ্চয়ই। ছোট কাকা বিশ্বাসই করতে পারেননি যে মালতী শেষ পর্যন্ত সব রাগ অভিমান ছেড়ে দিয়ে বেশ খুশি হয়ে ইন্দুকে চলে যেতে দিয়েছিল। 20 বছর আগের সেই রাত্রি, যে রাত্রিতে একটি ঘরের শান্ত নিভৃতে ফুল ছড়ানো বিছানার উপরে বসেই প্রথম দেখতে পেয়ে চমকে উঠেছিল মালতী। 30 বছর বয়সের একটি সুন্দর মুখের উপর বসানো উজ্জ্বল অথচ ভেজা ভেজা 2টি চোখ মালতীর মুখের দিকে তাকাতে না পেরে অন্যদিকে তাকিয়ে রয়েছে। স্বামীর সেই চোখের ভাষা সেই রাত্রিতে কিছুই বুঝতে পারেনি মালতী। বুঝেছিল আর কয়েকদিন পরে। স্বামীর কথা শুনে আতঙ্কে শিউরে উঠেছিল, চেঁচিয়ে কেঁদে ফেলেছিল মালতী। এবং সব কথার আগে জ্বালা ভরা আক্ষেপের মতো অসহ্য এক অপমানের বেদনা ধিক্কার দিয়ে বেজে উঠেছিল মালতীর মুখে। তবে আমাকে বিয়ে করলে কেন? 1 মাস আগে ভগবানের টানে সংসার ছেড়ে গেলেই তো ভালো করতে। হ্যাঁ, অপমান বই কি। জীবনের প্রথম এক উৎসবের মাঝখানে যে মুহূর্তে আশা করছে মালতীর মন পানের লালে রাঙানো তার পাতলা 2টি ঠোঁটের মায়া প্রথম জয়ের গর্বে আত্মহারা হবে, ঠিক সেই মুহূর্তে স্বামীর মুখের কথাগুলি যেন ধুলো ছিটিয়ে দিল মালতীর মুখের উপর। ইন্দুপ্রকাশ বলে, নিতান্তই ভুল ভেবেছিলাম যে তোমার কাছে এসে দাঁড়ালে সংসারকে ভালোবাসতেই ইচ্ছা করবে। সত্যিই ভালোবাসতে ইচ্ছা করছে না? না মালতী, ভালো লাগছে না? একটুও না। থাকলে খুব খারাপ লাগবে বলে ভয় হচ্ছে। ইন্দুপ্রকাশের চোখ দুটো আধমরা মানুষের অসহায় চোখের মতো আনন্দহীন হয়ে যেন দুঃসহ এক ভয়ের দিকে তাকিয়ে কাঁপতে থাকে। খুব খারাপ লাগবে, আর তুমিও আমাকে সহ্য করতে পারবে না। ভগবানকে খুঁজতে কোথায় যাবে তুমি? কোথায় যাব বলতে পারি না, তবু জানি জীবনটাকে একেবারে একলা করে দিয়ে ভগবানের কথা চিন্তা করব। আহত মানুষের মতো ছটপট করে হঠাৎ আবেদন করে ইন্দুপ্রকাশ, ওই একলা জীবনের আনন্দ আর শান্তির মধ্যে আমাকে চলে যেতে দাও। অকস্মাৎ মালতীর চোখ দুটো যেন সব জ্বালা হারিয়ে শান্ত হয়ে যায়। 30 বছর বয়সের এই সুন্দর একটি পুরুষের চোখের দৃষ্টিতে এ কি অদ্ভুত কাতরতা, মুখের ভাষায় এ কি অদ্ভুত ব্যাকুলতা। খেয়ালের খ্যাপামি নয়, ইন্দুপ্রকাশের চোখে যেন কোন এক আকাশের হাতছানির ছবি চঞ্চল হয়ে উঠেছে।
সত্যিই যে এক মহাপুরুষের জীবনের স্বাদ মালতীর মতো মেয়ের চোখের সামনে দাঁড়িয়ে মুক্তি প্রার্থনা করছে। অন্যায় হবে, পাপ হবে মালতীর, যদি এমন মানুষের জীবনকে একটা মেয়ের আলতা সিঁদুরের কাছে জোর করে বেঁধে রাখা হয়। মালতী বলে, তাহলে যাও। ওভাবে নয়, ক্ষমা করে আর খুশি হয়ে আমাকে যেতে বলো, তা না হলে চলে যাওয়ার অধিকার আমার নেই। হেঁট হয়ে ঝুঁকে পড়ে মালতীর মাথাটা। মাত্র 1 মাস হলো বিয়ে হয়েছে, কিন্তু এরই মধ্যে স্বামীর জীবনের উপর কত বড় অধিকার পেয়ে গিয়েছে মালতী। নিজের মুখে স্বীকার করেছে ইন্দুপ্রকাশ। মালতী খুশি হয়ে অনুমতি না দিলে এত বড় পূর্ণ জীবনের পথে 1 পা এগিয়ে যেতে পারছে না মালতীর স্বামী। কোথায় অপমান! অদ্ভুত এক গর্বে ও গৌরবে যে ভরে উঠল মালতীর মন। যে মেয়েকে ভালোবাসতে পারেনি, ভালোবাসতে পারবে না বলে ভয় করেছে, সেই মেয়েকে তুচ্ছতার বদলে শ্রদ্ধা দিয়ে অভ্যর্থনা করছে এক মহাপুরুষের মন। গঙ্গার জোয়ার যেন জলের উপর নুয়ে পড়া একটা লতাকে বলছে, তুমি যেতে দাও, নইলে যেতে পারছি না। চোখ মুছে হেসে ফেলে মালতী। যাও, খুশি হয়েই বলছি। এরপর আর বোধহয় মাত্র 3-4টে দিন মালতীর চোখের কাছাকাছি ছিল ইন্দুপ্রকাশ। শ্বশুরবাড়ির মানুষেরা হেসে মালতীকে কতবার প্রশংসা করেছে, এমনকি ধন্যবাদও জানিয়েছে। বড়জা বললেন, এবার আমরা নিশ্চিন্ত হলাম মালতী। কেন বর্দি? তুমিই পারবে, তুমিই ওকে ধরে রাখতে পারবে। যতই উদাস মানুষ হোক, তোমার ওই মুখটির মায়া তুচ্ছ করে আর সন্ন্যাস নেবার জন্য ছুটতে পারবে না। আগেও ছুটতে চেষ্টা করেছিলেন নাকি? কতবার চেষ্টা করেছে, ওর মনটাই যেন কি রকমের। আর সেই জন্যই তো ওর সব চেষ্টা রীতি করে দেওয়ার জন্য তোমার মতো এক রূপেশ্বরীকে নিয়ে এসেছি। ভুল করেছেন, রাগ করে নয়। হেসে হেসে বড় জায়ের সব কথার উত্তর দিয়ে চলে যায় মালতী। ঘরের ভিতর যখন একলা হবার সুযোগ পায়, তখন মনে মনে প্রার্থনা করে মালতী, যেন শেষ পর্যন্ত মনে জোর থাকে, ওই মানুষকে যেন খুশি মনে চলে যেতে দিতে পারি। জানতেও পারেনি মালতী সেদিনের কখন ঠিক কোন সময়ে চলে গেল ইন্দুপ্রকাশ। সকাল হতেই ইন্দুকে আর বাড়ির ভিতরে কোথাও কেউ দেখতে পায়নি। যখন বিকেল হলো, তখন মালতীর টেবিলের এক কোণ থেকে একটি চিঠি তুলে নিয়ে পড়লেন আর চেঁচিয়ে উঠলেন বড়জা। তারপর বাড়ির আর সবাই। রাত দুপুর পর্যন্ত চাপা কান্নার রোলে যেন গলে পড়তে থাকে কলকাতার সেই বাড়ির বাতাস। কিন্তু মালতী তার একলা ঘরের ভিতরে আলোর সামনে বসে শুকনো খটখটে দুটি চক্ষু নিয়ে শান্তভাবে তাকিয়ে থাকে একটি ফটোর দিকে। মসৃণ কাগজের বুকে উজ্জ্বল হয়ে ফুটে রয়েছে মালতীর স্বামী ইন্দুপ্রকাশের ছবি। বড় বড় দুটি টানা টানা চোখে যেন একটা আচমকা বিস্ময়ের গভীর ছায়া। পিছন টেনে আঁচড়ানো চুলের স্তবক ফেঁপে রয়েছে। শুধু ঠোঁটের রেখায় নয়, চিবুকের দুপাশে ছোট্ট দুটি খাঁজের মধ্যেও যেন মৃদু হাসির একটি মিষ্টি শিহর ফুটে রয়েছে। যাবার আগে ওই চিঠিটা মালতীর জন্য লিখে গিয়েছিল ইন্দুপ্রকাশ, এবং সেই চিঠির কয়েকটা কথা মনে পড়তেই আপন মনে হেসে ওঠে মালতী। যদি কোনোদিন বুঝতে পারি যে তোমার কাছে গিয়ে থাকতে ভালো লাগবে, তবে আমি তোমার কাছে ফিরে যেতে এক মুহূর্তও দেরি করব না। মনের মধ্যে ফাঁকি রেখে আমি ভুয়ো সন্ন্যাসী হতে পারবো না। মনে মনে হেসে যেন ইন্দুপ্রকাশের মনটাকে ঠাট্টা করে মালতী। 1 মাস ধরে যে মেয়েকে চোখের সামনে পেয়েও তার কপালের কুমকুমের ফোঁটার দিকে তাকাতে পারলেন না,
এক মুহূর্তের মতো ভালো লাগলো না যে মেয়েকে, দূরে চলে গিয়ে সেই মুখটাকে যে মনেও করতে পারবে না ওই মানুষ। ভালো লাগা তো একেবারে অসম্ভবের গল্প। বেশ তো, ভালোই তো। তুমি তোমার চোখে পুরুষের দৃষ্টির বদলে মহাপুরুষের দৃষ্টি পেয়েছ। তুমি তোমার একলা জীবনের শান্তি নিয়ে আনন্দ ভরা এক আকাশের দিকে তাকিয়ে সুখী হও। ভালোই করেছি, বাধা দিইনি তোমাকে। কিন্তু আমি তো মহামানবী নই। আমি যে তোমার ওই মুখটাকে ভালোবেসে ফেলেছি। অনেক রাত। আবছা ঘুমের মধ্যে চোখ বন্ধ করে যেন বিড়বিড় করে মালতী। তারপর চমকে উঠেই আলো জ্বালে, আর অপলক চোখে তৃষ্ণা নিয়ে ফটোর দিকে তাকিয়ে থাকে। জীবনের প্রথম ভালো লাগা একটি মুখের ছবির দিকে। কদিন পরে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে ত্রিবেণীর বাড়িতে চলে এলো মালতী। তারপর এই ২০ বছর ধরে অক্ষান্ত অক্লান্ত এক ফটো পূজার জীবন। এবং তারপর এই বিকাল। রঙিন হয়ে ফুটে উঠেছে বিকালের মালতীর মন। ফুটে উঠবেই বা না কেন? ঠান্দি বলেন, এতদিনে মালতীর তপিসের ফল ফলেছে। কিন্তু মালতী যে বিশ্বাস করছে এতদিনে জয়ী হয়েছে মালতীর কপালের সেই কুমকুম। মালতীর মতো মেয়ের মনের স্বাদ আর কাজল কালো চোখের মায়া ছেড়ে দূরে সরে থাকা একলা জীবনের দুঃসহতা থেকে ছুটে চলে এসেছে মালতীরই স্বামী। মালতীর কাছে থাকতে ভালো লাগবে, সেই ভালো লাগার জন্য লুব্ধ হয়ে ফিরে এসেছে সেই মানুষ। মন ভরে এই অহংকার নিয়ে আজ খেলা করতে পারে মালতী। ছোট একটা লতার মতো মানুষ হয়েও গঙ্গার জোয়ারকে ফিরিয়ে আনবার আর বেঁধে রাখবার মতো শক্তি তার আছে। নইলে আনন্দ ভরা আকাশের লোভ ছেড়ে দিয়ে মালতীর মায়া ভরা চোখের কাছে বাঁধা পড়বার জন্য ছুটে আসবে কেন এরকম এক মানুষ? সন্ধ্যা হতে আর দেরি নেই। বড় বৌঠানও বোধহয় তাড়া দেবার জন্য ছুটে আসছেন। লাল পেড়ে শান্তিপুরীর দিকে একবার তাকিয়েই ফটোর দিকে তাকায় মালতী। রক্তচন্দন মাখানো ফুলের স্তূপের মধ্যে বসে এখনো চোখে সেই গভীর বিস্ময়ের ছাপ নিয়ে হাসছে ইন্দুপ্রকাশের চিবুকের দুই পাশে দুটি ছোট্ট খাঁজ। এই ফটোর সঙ্গে ২০ বছরের কত সন্ধ্যায় মনে মনে কত কথা বলেছে মালতী। আজ এই মুহূর্তে মুখের হাসি দুহাতে চেপে ভ্রুকুটি করে আর ধমক দিয়ে শুধু বলতে ইচ্ছে করে, এতদিন পরে মনে পড়ল আর সময় হলো তোমার। হঠাৎ এসে সারা বাড়ির মনকে ব্যস্ত করে দিয়ে মালতীকে বিশ্রী লজ্জা পাইয়ে দিয়ে, দুষ্টু অসভ্য লোভী কোথাকার। বাড়ির ভিতরে উৎসবের মতো চাঞ্চল্য। নানা জনের মুখে মুখে এ ঘর থেকে ও ঘর কত রকম কলরবের ভাষা ছোটাছুটি করে। ছোট কাকির সঙ্গে বড় বৌঠানের কথাবার্তার কিছু কিছু সরব স্পর্শ এই ঘরের ভিতরে মালতীর কানের কাছে এরই মধ্যে পৌঁছে গিয়েছে। শুনে নাকি আশ্চর্য হয়ে গিয়েছে জামাই। ২০ বছর ধরে স্বামীর ফটো পুজো করেছে মালতী। মালতীর চোখ দুটো চঞ্চল হয়ে ওঠে। এখনই গিয়ে একবার আড়ালে দাঁড়িয়ে ইন্দুপ্রকাশের বড় বড় সেই উজ্জ্বল চোখের আশ্চর্যকে দেখে আসতে ইচ্ছা করে। এরই মধ্যে বাড়ির লোকের কথাবার্তার টুকরো টুকরো আভাস পেয়ে আরও অনেক কথা জেনে ফেলতে পেরেছে। সত্যি সন্ন্যাসী হতে পারেনি ইন্দুপ্রকাশ। বারবার সন্ন্যাস নেবার চেষ্টা করেছে, কিন্তু বারবার সে চেষ্টা ব্যর্থ হয়েছে। কেন? কিসের জন্য? বারবার মালতীর কথাই মনে পড়েছে তাই। জোর করে মনকে ফাঁকি দেবার চেষ্টা না করে শেষ পর্যন্ত মালতীকে দেখবার জন্য ফিরে এসেছে ইন্দুপ্রকাশ। মনে মনে আবার হেসে ফেলে মালতী। আমার মনটা যেমন ভুয়ো বিধবা, তেমনি তোমার মনটাও একটা ভুয়ো সন্ন্যাসী। উঠোনের উপরে
যেন নতুন এক কণ্ঠস্বরের রেশ ভেসে বেড়ায়। শুনতে পেয়ে চমকে ওঠে মালতীর কান। তার চেয়ে বেশি চমকে ওঠে চোখের এক পিপাসা। ঘরের জানলার কাছে আড়াল হয়ে শুধু চোখের দৃষ্টিটাকে দুর্বার এক কৌতূহলের আবেগে উঠানের দিকে ভাসিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে মালতী। ঠিকই বুঝতে পেরেছে মালতী। ছোট কাকার সঙ্গে গল্প করতে করতে উঠানের উপর পায়চারি করছে মালতীরই স্বামী ইন্দুপ্রকাশ। বারান্দা থেকে বেলোয়ারি ঝাড়ের রঙিন কাঁচের ঝালর কেঁপে কেঁপে আলো ছড়াচ্ছে উঠানের উপর। হঠাৎ স্তব্ধ হয়ে যায় মালতীর চঞ্চল চোখের আবেগ। কে এই ভদ্রলোক? হ্যাঁ, ইন্দুপ্রকাশই বটে, কিন্তু কত চেষ্টা করে চিনতে হয়। চিবুকের দুপাশে সে মিষ্টি হাসির খাঁজ দুটো ভরে গিয়ে একেবারে গম্ভীর হয়ে গিয়েছে। পিছনে টেনে আঁচড়ানো সেই চুলের ফাঁপানো স্তবক কি অদ্ভুতভাবে মিইয়ে গিয়েছে। তার মধ্যে সাদা চুলের ছিটেও যে স্পষ্ট দেখা যায়। বেশ সৌম্য ও শান্ত এক ভদ্রলোকের বেশ, রাশভারী একটি শরীর আস্তে আস্তে ছোট কাকার পাশে পাশে হেঁটে বেড়াচ্ছে। জানলা বন্ধ করে দেয় মালতী। নিথর হয়ে চুপ করে বসে থাকে। এ কি বিশ্রী অস্বস্তি! মালতীর বুকের ভিতর লোক চঞ্চল নিঃশ্বাসগুলি যেন হঠাৎ ঠকে গিয়ে হাঁসফাঁস করে কাতরাতে আরম্ভ করেছে। বালিশের মধ্যে মুখ গুঁজে শুয়ে পড়ে মালতী। দরজার কপার ঝনঝনিয়ে ঠেলে দিয়ে ঘরে ঢোকেন বড় বৌঠান। এ কি, তুমি আজও আমার কথার অবাধ্যতা করছো মেয়ে? এখনো ওই অদ্ভুত স্বাদ ছাড়লে না? মালতী বলে, আমাকে কিছুক্ষণ শুয়ে থাকতে দাও বড় বৌঠান। বড় বৌঠান হাসেন। একা শুয়ে থাকবার অনেক সময় পাবে, এখন মাত্র সন্ধ্যা। তুমি শুধু ওই শান্তিপুরীটা পরে মাথায় একটু সিঁদুর ঘষে নিয়ে আমার সঙ্গে চলো। কোথায়? ওই ঘরে। জামাইকে একটি প্রণাম করে এখনই চলে আসবে। তারপর একা শুয়ে থাকো না রাত 10টা পর্যন্ত, কেউ বাধা দেবে না। এখন থাক। কেন? মালতী চেঁচিয়ে ওঠে। রাত 10টার পরেও তো প্রণাম করতে পারা যায়, তাতে কি মহাভারত অশুদ্ধ হবে? বেশ, তাই করো। কথাগুলি বেশ অপ্রসন্ন স্বরে বলতে বলতে চলে যান বড় বৌঠান। সন্ধ্যাটা মোটেই বিষণ্ণ নয়, কিন্তু বড় বিষণ্ণ এই সন্ধ্যার মালতী। লালপেড়ে শান্তিপুরী বিছানার এক কোণে চুপ করে মালতীর শরীরটাকে জড়িয়ে ধরবার জন্য ওঁত পেতে অপেক্ষা করছে। দেখতে ভয় করে। এক ঠেলা দিয়ে ওই লালপেড়ে শাড়িটাকে সরিয়ে দিতে ইচ্ছে করে। সন্ধ্যার মালতীর মুখে সেই রঙিন আভার কোনো চিহ্ন নেই। সন্ধ্যার মালতীর মন যেন স্বপ্ন হারিয়ে তার জীবনের এক রিক্ততার দিকে তাকিয়ে 20 বছরের ক্লান্তি নিয়ে হাঁপাতে থাকে। স্বামী নামে এক গুরুজন এসেছেন এতদিন পরে। তাকে শুধু প্রণামই করা যায়, এবং শুধু প্রণাম করতে হলে লাল পেড়ে শান্তিপুরী পড়বার কোনো দরকার হয় না। সন্ধ্যার মালতীর মন যেন আর্তনাদ করে উঠতে চায়। মনে হয় না এলেই ভালো করতেন ভদ্রলোক। এলেনই যদি, তবে ওরকম একটি মূর্তি নিয়ে কেন এলেন? মহাপুরুষ হতে না পেরে একেবারে যে কাপুরুষ হয়ে ফিরে এসেছেন ভদ্রলোক। মালতীর জীবনের সেই অসমাপ্ত ফুলসজ্জার আশা এই 20 বছরের রক্তচন্দনের স্পর্শে আরও সুরভিত হয়ে উঠেছে। সেই আশার নিবেদন নিয়ে ওই ভদ্রলোকের কাছে গিয়ে দাঁড়ালেই বা কি হবে? কতটুকুই বা বুঝতে পারবেন ভদ্রলোক? মালতীর মুখের দিকে তাকিয়ে ওই গভীরতার চোখে সেই সাগ্রহ কতটুকুই বা দুরন্ত হয়ে উঠতে পারবে? মালতী তার মনের সব মুগ্ধতা দিয়ে 20 বছর ধরে যার মূর্তিকে বুকের কাছে রেখে তার রক্তের উত্তাপ দিয়ে পূজা করে এসেছে,
সে মানুষ ওই মানুষ নয়। ফটোর দিকে তাকায় মালতী। ওই তো সেই মুখ। চিবুকের দুপাশে দুটি খাঁজের মধ্যে মিষ্টি হাসির শিহর ফুটে রয়েছে। এই 20 বছরের মধ্যে কম করেও মালতীর তপ্ত ঠোঁটের হাজার ছাপ পড়েছে ছবির ওই চিবুকের উপর। এর বদলে না, অসম্ভব, অসাধ্য, ভাবলে গা বমি বমি করে। মালতী তার ওই মুখটা একটা নতুন লোকের রাশভারী চোখে গম্ভীর আগ্রহের কাছে এগিয়ে নিয়ে যেতে পারবে না। রাত 10টা। রাতের মালতীর মন যেন মরিয়া হয়ে বিদ্রোহ করবার জন্য তৈরি হয়ে উঠেছে। ঝনঝনিয়ে কপাট ঠেলে ঘরে ঢুকলেন বড় বৌঠান এবং ডাকাতের মতো ভঙ্গি করে হুমকে দিলেন, আর এক মুহূর্ত এভাবে পড়ে থাকতে পারবে না। ওঠো, শিগগির করো, মুখটা ধুয়ে নাও, ঝটপট পরে ফেলো ওই শান্তিপুরি। লাল পেড়ে শান্তিপুরি, নতুন পয়সা রঙের ব্লাউজ আর সিল্কের সায়া হাতে তুলে নিয়ে বেশ মিষ্টি গলা করে আবার সাধতে থাকেন বড় বৌঠান। একটু তাড়াতাড়ি করো লক্ষ্মী, রাত হয়েছে অনেক। বেচারা একা ঘরের ভিতরে বসে রয়েছে। মালতী বলে, একটা প্রণাম করে আসতে হবে, এই তো? বড় বৌঠান হাসলেন। আসতে হবে মানে? প্রণাম করবে আর থাকবে? যদি বেশি লজ্জা করে তো বলো, আমি না হয় এক ঠেলা দিয়ে বরের কোলের উপর বসিয়ে দিয়ে চলে আসবো। কপাটে খিল দিতে লজ্জা যদি করে তো খিল দিও না, আমি কপাটের শিকল তুলে তালা বন্ধ করে দেব। তা হতে পারে না। তবে কি হতে পারে? আমি গিয়ে শুধু একটা প্রণাম করে চলে আসতে পারি। এই থান পরে? হ্যাঁ। বড় বৌঠান রাগ সামলাতে গিয়ে চেঁচিয়ে উঠলেন, খবরদার, ওভাবে তুমি যেতে পারবে না। 20 বছর ধরে মিথ্যে থান পরে অনেক অভিমানের খেলা খেলেছ। আজ ওই খেলা ভদ্রলোককে না দেখালেও চলবে। হাত পা গুটিয়ে বিছানার উপর স্থির হয়ে বসে থাকে মালতী। বড় বৌঠান কি যেন ভাবেন, তারপর বেশ শান্ত স্বরে বলেন, আচ্ছা বেশ, যদি শুধু প্রণাম করেই চলে আসতে চাও তাই করে এসো, কিন্তু সিঁথিতে সিঁদুর ঘষে আর ওই লাল পেড়ে শান্তিপুরিটা পরে যাও। মালতী বলে, না, তা হয় না। যদি যাই তো এই সাদা সাজেই যাব আর চলে আসব। বড় বৌঠান গলা ছেড়ে চিৎকার করেন, আমি বলছি তোমাকে এই লাল পেড়ে শান্তিপুরি পরতে হবে, স্বামীর কাছে এখনই যেতে হবে, আর স্বামীর ঘরেই সারা রাত থাকতে হবে। ভদ্রলোককে অপমান করবার তোমার কোনো অধিকার নেই। না, পারবো না। লাল পেড়ে শান্তিপুরি হাতে নিয়ে জোর করে পরিয়ে দেওয়ার জন্য মালতীর কাছে এগিয়ে আসেন বড় বৌঠান এবং একটা হাত শক্ত করে চেপে ধরেন। বড় বৌঠানের হাত ছাড়িয়ে সরে যায় মালতী। চেঁচিয়ে ওঠে, আমাকে মেরে ফেললেও আমি তোমাদের কথা শুনবো না। লাল পেড়ে শান্তিপুরি যেন একটা রক্তমাখা খড়গ। মালতীর 20 বছরের স্বপ্নকে একটা ভুল দেবতা তৃপ্তির কাছে বলি দেওয়ার জন্য বড় বৌঠানের হাতে হিংস্র আহ্লাদে দুলছে। মেঝের উপর লুটিয়ে বসে পড়ে আর নিজেরই 2 হাঁটু শক্ত করে জড়িয়ে ধরে মালতী। বাড়ির রাত 10টার নীরবতা যেন হঠাৎ উদ্বেগে বিচলিত হয়। মালতীর ঘরের ভিতরের এই হঠাৎ চিৎকারের অর্থ বুঝতে না পেরে সবার আগে ছুটে আসেন ঠান্দি। তারপর আর সবাই, ছোট কাকা আসেন, ছোট কাকি আসেন, বড়দাও ব্যস্তভাবে এসে দাঁড়ান। ব্যাপার কি? বড় বৌঠান বলেন, ওই অলক্ষণের স্বাদ ছাড়বে না, আর জামাইয়ের কাছে যেতেও চাইছে না এই মেয়ে। কিন্তু সেই মুহূর্তে বড়দা হঠাৎ অপ্রস্তুত হয়ে সরে যান। ছোট কাকা হঠাৎ লজ্জিতের মতো হাত কাঁপিয়ে চশমা মুছতে থাকেন এবং ছোট কাকি আর বড় বৌঠান মাথার কাপড় টানেন। নিঃশব্দ ছায়ার মতো এসে সকলের পিছনে দাঁড়িয়ে রয়েছে ইন্দুপ্রকাশ। ইন্দুপ্রকাশ হাসতে হাসতে বলে, আপনারা যদি এখন চলে যান
তাহলে আমি বরং মালতীকে কয়েকটা কথা বলি। এত গন্ডগোলের কোনো মানে হয় না। ঘর ছেড়ে চলে যায় সকলেই। ঠান্ডি শুধু যেতে যেতে বলে যান, যার জিনিস সেই এখন বুঝে নিক, তাই ভালো। গঙ্গার জলো ঠান্ডা গায়ে মেখে নিঝুম হয়ে রয়েছে ত্রিবেণীর চৈত্র মাসের মাঝরাত। সারা বাড়ির মধ্যে আর কোনো শব্দের সাড়া নেই। মেঝের উপর লুটিয়ে বসে তেমনি শক্ত করে দুই হাঁটু জড়িয়ে আর মুখ লুকিয়ে বসে থাকে মালতী। দরজার কাছে যেন হঠাৎ এসে দাঁড়িয়েছে জীবনের অজানা আর মনের অচেনা একটা নতুন মানুষের ছায়া। এখনই ঘরের ভিতর ঢুকে পড়বে। গা শিরশির করে মালতীর। দম বন্ধ করে দুঃসহ মুহূর্তগুলিকে কোনো মতে সহ্য করে মালতী। কিন্তু মালতীর ঘরের ভেতরে ঢোকে না ইন্দুপ্রকাশ। চুপ করে দরজার কাছে বারান্দার উপর দাঁড়িয়ে থাকে। মালতী যেন তার কান দুটোকেও একটা বধিরতার মধ্যে লুকিয়ে ফেলতে পারে, যেন শুনতে না হয় এই ভদ্রলোকের কোনো গম্ভীর লোভের হাহুতাশ আর কাতরানির শব্দ। দু হাতের বেড়ার মধ্যে একেবারে কান শুদ্ধ মুখটাকেই লুকিয়ে ফেলে মালতী। কিন্তু কোনো কথা বলে না ইন্দুপ্রকাশ। নিজের অস্তিত্বটাকে সত্যিই যেন ছায়ার মতো একেবারে শব্দহীন করে দিয়ে শুধু দাঁড়িয়ে থাকে ইন্দুপ্রকাশ। এবং বোধহয় বুঝতেও পারে না যে নিঝুম রাতও প্রায় শেষ প্রহরে এসে শেষ ঘুমের ক্লান্তিতে একেবারে ঢলে পড়েছে। মালতীর চোখের আর কানের উদ্বেগও বোধহয় এই একটানা অবাধ নিঃশব্দতার মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ চমকে ওঠে মালতীর মন। সে ছায়া কি এখনো আছে, না চলে গিয়েছে? চলেই গিয়েছে বোধহয়। মাথা হেঁট করে রেখে আর চোখ না তুলেও চকিতে একেবারে দরজার দিকে তাকিয়ে বুঝতে পারে মালতী সে ছায়া এখনো দাঁড়িয়ে আছে। কিন্তু কথা বলে না কেন? কয়েকটি কথা বলবার জন্য কত সময় ধরে চুপ করে দাঁড়িয়ে নষ্ট করে দিলেন ভদ্রলোক। তবে কি সত্যিই কথা বলতে আসেননি? তবে কেন এসেছেন? শুধু কি দেখে যেতে? কিন্তু কি দেখতে? কি দেখলেন ভদ্রলোক? মুখ তুলে আর চোখ তুলে ইন্দুপ্রকাশের মুখের দিকে তাকায় মালতী। ইন্দুপ্রকাশ বলে, তোমাকে দেখতে এসেছি। এতক্ষণে দেখতে পেলাম মালতী। মালতী মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। ইন্দুপ্রকাশ বলে, ওরা যাই বলুন না কেন, তুমি ভুল করো না। লাল পেড়ে শান্তিপুরি পরে আমার কাছে তোমার আসা উচিত নয়। মালতীর কান দুটো হঠাৎ অপ্রস্তুত হয়। এখনো যে মহাপুরুষের মতো কথা বলছেন ভদ্রলোক। যে যাই বলুক, আমাকে তোমার প্রণাম করাও উচিত নয়। কেন? মালতীর মনের ভিতরে বিস্মিত একটা প্রশ্ন চমকে ওঠে। মনে হয় মালতীকে একা ফেলে রেখে 20 বছর ধরে পালিয়ে থাকা জীবনের ভুল আর ত্রুটির জন্য অনুতাপ প্রকাশ করছেন ভদ্রলোক। 20 বছর ধরে নিজের মনের ফাঁকির সঙ্গে লড়তে লড়তে হয়রান হয়ে গিয়েছি। বুঝতে পেরেছি তোমাকে বড় বেশি ভালো লাগবে বলে ভয় পেয়েছিলাম বলে সেদিন পালিয়ে গিয়েছিলাম। সেদিন নিজেকে নিজেই চিনতে পারিনি। অবিশ্বাস করতে ইচ্ছা করে না, কিন্তু মালতীকে ভালো লাগবে বলে মনে করে এভাবে আর ওই চেহারা নিয়ে সামনে এসে দাঁড়ালে মালতীর ভালো লাগবে কিনা এই প্রশ্নের ভয় নেই কেন এই ভদ্রলোকের মনে? ভদ্রলোকের একটা পুরনো লোভের এই হা শুনতে একটুও ভালো লাগে না মালতীর। ইন্দুপ্রকাশ বলে, কিন্তু আজ ভয় পেয়েছি মালতী। বুঝতে পারছি না সত্যিই তোমাকে ভালো লাগবে কি। মালতীর চোখ দুটো হঠাৎ 20 বছর আগের সেই দিনের আহত ও অপমানিত চোখের মতো দপ করে চমকে ওঠে। আবার সেই কথা?
নির্বোধের মতো নিজের মনকে ফাঁকি দেওয়ার কথা? আমি আশা করেছিলাম আমি আবার সেই মালতীর 40 বছর বয়সের জীবনটাকে বুকে জড়িয়ে শান্তি পাব। মালতীর ঘুমন্ত চোখের উপর কে যেন হঠাৎ একটা আঘাত আছড়ে দিল। তাই যন্ত্রণাক্ত হয়ে ছটফট করতে থাকে মালতীর চোখ। কেঁপে ওঠে মালতীর হাতটা। সাদা থানের আঁচলটাকে গায়ের উপর ভালো করে জড়িয়ে ধরে রাখে মালতী, যেন এতক্ষণে চোখে পড়েছে। 20 বছর পর হঠাৎ ঘুম ভেঙে মালতী তার 40 বছরের বয়সটাকে দেখতে পেয়েছে। ছি, এমন করেও নিজের বয়স ভুলে যায় মানুষ। ইন্দুপ্রকাশ হাসে। তোমার চেহারা কত বদলে গিয়েছে মালতী, তুমি আর সেই রকম সুন্দর নও। কিন্তু হঠাৎ বিব্রতভাবে, যেন ভয় পেয়ে কিংবা অদ্ভুত এক লজ্জার ভয় সইতে না পেরে মাথার উপর সাদা থানের আঁচল টেনে দেয় মালতী। ইন্দুপ্রকাশ বলে, কিন্তু আর এক রকমের সুন্দর তো বটেই। মালতীর চোখ ফুটে জল উথলে উঠবে বোধহয়। মুখ ঘুরিয়ে নেয় মালতী। ইন্দুপ্রকাশ বলে, লোকে বলছে তুমি 20 বছর ধরে স্বামীর ফটো পুজো করেছ, কিন্তু লোকের কথা বিশ্বাস করো না মালতী। কেন? মালতীর মুখে প্রশ্নটা যেন দপ করে জ্বলে ওঠে। মালতীর জীবনের সবচেয়ে বড় গর্বের উপর আঘাত পড়েছে। ইন্দুপ্রকাশ বলে, স্বামীকে নয়, তুমি 30 বছর বয়সের একটি ছেলেকে আজও পুজো করছো মালতী। মালতী বলে, আমার স্বামীরই 30 বছরের বয়সের মূর্তিকে পুজো করেছি। না, তুমি তোমার স্বামীর 30 বছর বয়সটাকে পুজো করেছ। তাই বলছিলাম, আমাকে তোমার প্রণাম করা উচিত নয়। আমি তোমার প্রণাম নেবই বা কেন? স্তব্ধ হয়ে যায় মালতীর সব মুখরতা। নিথর হয়ে সাদা থানের আঁচলে মুখ ঢেকে চুপ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে মালতী। তারপর কি যেন বলবার জন্য আস্তে আস্তে আঁচল সরিয়ে মুখ তুলে তাকায়, কিন্তু সে কথা আর বলা হলো না। নেই, দরজার কাছে কোনো ছায়া নেই। চলে গিয়েছে ইন্দুপ্রকাশ। কিন্তু যাবে কোথায়? মালতীর দু চোখে যেন নতুন এক প্রতিজ্ঞার আক্রোশ ছটফট করে। ভোর হয়ে এলো যে, ভোরের মালতীর চোখে জল। ফটোর দিকে চেয়ে বসে আছে মালতী। রক্ত